করতে হবে। প্রতিশ্রুতিবান তরুণী শিল্পীর উপরে নির্যাতনকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে সরকার জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে নারী নির্যাতন দগ্ধ বিজেপি সরকার ব্যর্থ কেন, জবাব দাও। আমরা রাজ্যের তরুণী শিল্পী যেভাবে আক্রান্ত হয়েছেন, শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন, তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা বিক্ষোভ মিছিল করে এখানে সামিল হয়েছি। আমাদের এখানে এই ঘটনার সম্পর্কে এবং আমাদের বক্তব্য নিয়ে প্রথমে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংক্ষিপ্তভাবে বলবেন। তারপর রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রদ্ধেয় ভাস্কর দেব এখানে উপস্থিত আছেন, আমাদের সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের সামনে কথা বলবেন। আমাদের রাজ্যের মধ্যে বর্তমান সময়ে নারী নির্যাতন, নারীদের উপর বিভিন্ন ধরনের হিংসামূলক ঘটনা এবং সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। রাজ্যের নারীদের নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তা নেই। প্রতিদিন তাদের উপর নির্যাতনমূলক ঘটনা ঘটে চলছে। এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর প্রায় প্রতি মাসে এই ধরনের ঘটনার বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হয়েছে, অপরাধীদের গ্রেফতারের দাবি করতে হয়েছে। আজকে আমরা শুনলাম এই সারা রাজ্যের মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে আমাদের রাজ্যের একজন প্রতিশ্রুতিবান তরুণী শিল্পী, যে কিনা এই রাজ্যের হাইনা বাহিনীর হাতে তার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে। সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর জামিনে তারা ছাড়া পেয়েছেন। আমরা জানি না আমরা কোন রাজ্যের মধ্যে বসবাস করছি, যেখানে প্রতিনিয়ত আমরা অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। এই রাজ্যের নারীদের নিরাপত্তা, এই রাজ্যের মেয়েদের নিরাপত্তা, 90 বছরের বৃদ্ধা যাকে ধর্ষণ করা হয়, এই রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র নারীদের উপর আক্রমণ এর ঘটনা বৃদ্ধি পাওয়া নয়, সামগ্রিকভাবে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে এই রাজ্যের মধ্যে কথা বলার সুযোগ নেই। আমরা গণতান্ত্রিক পন্থা পদ্ধতি অবলম্বন করে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ জানাতে চাইছি শান্তিপূর্ণভাবে। কোভিড পরিস্থিতিতে যা কিছু মানতে হয় সে সমস্ত গাইডলাইন মেনেই আমাদের প্রতিবাদ কর্মসূচি যখন আমরা হাতে নেই, তখন দেখি পুলিশ বাহিনী দিয়ে ঘেরাও করে আমাদের কর্মসূচিকে বানচাল করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে রাজ্য সরকার চেষ্টা করে। এটা চরম নিন্দনীয়। এই রাজ্যের আইন শৃঙ্খলা যখন তলানিতে গিয়ে ঠেকেছে, তখন সময় আমাদের মনে হচ্ছে এই পুলিশ বাহিনীকে রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে, মেয়েদের নিরাপত্তা দিতে, এলাকায় এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ঝাঁপিয়ে পড়া উচিত। আমরা আইন শৃঙ্খলা নষ্ট করতে চাই না। আমরা সুষ্ঠু পন্থা পদ্ধতি অবলম্বন করেই রাস্তায় নেমে, রাজপথে নেমে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করছি। এই প্রতিবাদ কর্মসূচিকে বাধা দেওয়ার জন্যে প্রশাসনের পক্ষ থেকে যে চেষ্টা, তার নিন্দা জানাই। এই রাজ্যের বুকে যে অন্ধকার নেমে এসেছে, নারীদের ইজ্জত সম্ভ্রম যেভাবে লুণ্ঠিত হচ্ছে, তার প্রতিবাদে আগামী দিনেও ছাত্র যুবরা এবং অন্যান্য অংশের মানুষকে সঙ্গে নিয়েই এই প্রতিবাদ কর্মসূচি আরো বেশি করে ধ্বনিত করবে। এবং আজকের দিনে ত্রিপুরা রাজ্যের এই অন্ধকার পরিস্থিতিতে সমস্ত অংশের মানুষকে এক হয়ে রাস্তায় নামা প্রয়োজন বলেই আমরা মনে করছি। এই সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আমাদের এখানে আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, মহিলারা না শুধু, আইনজীবীরাও আক্রান্ত, আমাদের সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত। আপনারা নিজেরাই দেখছেন যে আপনাদের যে যারা সহকর্মীরা আছে ওরাও কীভাবে আক্রান্ত হচ্ছে। আজকে বিকেলে 4টের সময় আপনারা আমাদের একটা প্রেস মিট আমাদের কোর্ট চত্বরে আপনারা অ্যাটেন্ড করেছেন। ওইখানে দেখতে পেয়েছেন যে আপনারা সব ওইখানে দলমত নির্বিশেষে আমরা সব লয়াররা ওইখানে জড়ো হয়েছিলাম, প্রেস মিটে ছিলাম। কোভিড আইন মেনে এই জন্য সবাই এখানে উপস্থিত ছিল না, আমরা গোটা কয়েকজন ছিলাম। কালকে কিভাবে আমাদের এক আইনজীবী বন্ধুর উপর এক কেস, ও কি করবে না করবে এটা ঠিক করার কে?
আদালত আছে, আইন আছে, ভারতের কনস্টিটিউশন আছে, সুপ্রিম কোর্ট আছে। এখানে কোন লয়ার কোন কেসটা করবে না করবে এটা ঠিক করার কে? একটা গোষ্ঠীর লোক ওইখানে গিয়ে ঢুকলো কারণ একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছে, ওইটার জন্য আইনজীবী ওই কেসে এফআইআর করতে পারবে না। তাকে কোর্টের মধ্যে তাড়া করা হলো, রীতিমতো ওইখানে একটা মেসাকার সিচুয়েশন তৈরি করলো, সব গেট বন্ধ, ওরা সব গেটে লোককে চেক করে ঢুকতে দিচ্ছে, বেরোতে দিচ্ছে। এই সব পরিস্থিতি আমি অন্তত আমার 22 বছর ওকালতিতে পা দিয়েছি, আমি দেখিনি। কোর্ট চত্বরে এরকম ত্রাস, এরকম ভয়ের সঞ্চার, যেই বন্ধুটাকে এরকম করেছে সে মানসিকভাবে এখনও বিপর্যস্ত, এখনও আমাদের সঙ্গে কথা বলতে পারছে না। আমাদের আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এই মামলাটা করেছে। এবার দেখলাম পুলিশ দুটো হয়েছে, যাকে কোর্ট থেকে হাতে নাতে পুলিশ ধরে নিয়ে গেল, বললো যে এই ঘটনায় ও যুক্ত ছিল। পুলিশ এবার কি করলো, ওকে 151 কোর্টে পাঠালো, পাঠিয়ে তাকে কোনো জেলে নেওয়ার কোনো রকম কিছু নেই। এবার যেই মামলাটা হলো, একটা আননোন এফআইআর ট্রিট হয়েছে, ওইটা নন বেলেবল সেকশন, ওইখানে 151 বলছে একে কোর্ট ইন্সপেক্টর ইনফরমেশন বলে কোর্টে এরকম হুজ্জুতি করেছে, তাকে ধরে নিয়ে গেছে। তাহলে কেন তুমি ওই এফআইআরটায় তাকে অ্যারেস্ট করা হলো না পুলিশ? তারপর পুলিশকে যে কোনোভাবে যোগাযোগ করো, পুলিশ বললো যে না, এটা আমরা নোটিশ ইস্যু করবো। কিসের নোটিশ? যেই কনসেপ্টটা আছে যে 7 বছরের নিচে হলে বা অ্যারেস্ট করা যায় না, এই কনসেপ্টটাও ভুল। কিন্তু ওই ক্ষেত্রে যেই ধারায় ওকে অ্যারেস্ট করা, যেখানে এফআইআর হয়েছে, ওইটাকে ইজি ওকে অ্যারেস্ট করা যেত, যেহেতু 151 ওকে ওইখান থেকে হাতে নাতে ধরা হয়েছে, এটাও করা হয় না। আজকে শিল্পীরা, আমাদের রাজ্যের মা বোনরা না, শুধু আইনজীবীরাও আক্রান্ত, আর বাকিরা তো আপনারা জানেনই, আপনাদের সাংবাদিক বন্ধুরাও কীভাবে আক্রান্ত হচ্ছে। এই আমার বক্তব্য।